আমার বন্ধুরা আমার বাগানে আমার 3টা বন্ধু কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে তারা আপনার ছোটবেলার বন্ধু? হ্যাঁ, ছোটবেলা আমরা একসাথে 5 পর্যন্ত পড়েছি, কারোর সাথে এসএসসি পড়েছি, কারোর সাথে ইন্টার করেছি, কারোর সাথে ডিগ্রি করেছি, এরকম 3 জন আছে আমার বাগানে। বাংলাদেশের এমন কোনো ফসল নাই আমার হাত ছাড়া আবির্ভূত না হয়েছে। আমি মানে এই ধরনের একটা কৃষক। মানে আপনি সব সময় কৃষির সাথে ছিলেন? কৃষির সাথে জড়িত। আমার মানে মানে লেখাপড়া সেক্টরে আমি ক্লাস 7-এ থাকতে থাকি টেলার চালাইছি, তখন থেকে আমি কৃষির সাথে জড়িত। আমি নিজে কৃষি মানে একটা গাছ দেখলে আপনি বলে দিতে পারেন যে আর কি লাগবে। আমি কৃষি পণ্যটা দেশের বাইরে পাঠানোর জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস চাই, যেটা আমি এখান থেকে সরাসরি আমি এয়ারপোর্ট হয়ে বা কার্গো জাহাজ করে বাগান থেকে উঠবে, এখানে কেস তৈরি প্রসেসিং হয়ে যাবে এবং এটা আমি বাইরে ইম্পোর্ট করব। তাতে আমাদের দেশের মানে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। কিন্তু দেখেন আমি অনেক চেষ্টা করতেছি, আমি ওয়ান স্টপ সার্ভিসটা পাচ্ছি না। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে একটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। বাংলাদেশের মাটিতে সোনা ফলে, এটি সবাই বলে, কিন্তু এই সোনা যারা ফলান তারা বাংলাদেশের কৃষির গল্পটাকেই বদলে দিয়েছেন। আর নাটোরে কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা পড়ালেখা করে কোনো প্রকার চাকরিতে না গিয়ে এখানে ছোট ছোট থেকে মাঝারি এবং বড় উদ্যোগ নিয়েছেন এবং তাদের মাধ্যমে নাটোরের কৃষি আমূল বদলে গেছে। আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে এরকম উদ্যোক্তাদের গল্প আমরা তুলে ধরব। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। কবি জীবনানন্দ দাশের কবিতার বনলতা সেনের দেশ নাটোরে মাঠগুলো জুড়ে ফসলের সমারোহ। এ অঞ্চলের কৃষি যে কতটা সমৃদ্ধ তা এখানকার ফসলের মাঠগুলোতেই বোঝা যায়। উঁচু জমিতে উদ্যান কৃষি আর নিচু জমিতে মাঠ কৃষি, এই দুয়ে সমৃদ্ধ নাটোর। রবি মৌসুম প্রায় শেষ, তবু এ অঞ্চলে কোনো জমি পতিত পড়েনি। মাঠে মাঠে ভরপুর রসুনে। আসছে মৌসুমে এই সাদা সোনা হাসি ফোটাবে নাটোরের কৃষকদের। এই কৃষকরা আবার বিচ্ছিন্ন নন, একজন আরেকজনের সঙ্গে যুক্ত। মাঠ ফসলের পাশাপাশি কৃষির নানা উদ্যোগ রয়েছে তাদের সবার। নাটোরের সদর উপজেলায় এরকম কিছু স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছেন সমন্বিত বাগান, আবার কেউ বা করেছেন পোল্ট্রি বা মাছের খামার। বছরব্যাপী কোনো না কোনো ফল বা সবজি থাকে তাদের কাছে। এরা প্রতিজনই কমপক্ষে 30 বিঘার উপরে বাগান চাষী। এরই মধ্যে মিশ্র পদ্ধতিতে নানা সবজিও ফলান তারা। তাদের কাছে উদ্যোগ মানে বছরব্যাপী নানা পণ্যের বিক্রি থাকতে হবে। বড়ই, আম, কমলা, লিচু, পেয়ারা সহ নানা রকম ফল বাগান রয়েছে তাদের। এই বাগানিরা পরস্পরের সঙ্গে মত বিনিময়, অভিজ্ঞতা বিনিময় সহ একে অন্যের পাশে থাকেন বন্ধু হয়ে। পরামর্শ নেন এলাকার অভিজ্ঞ চাষিদের। কৃষক তো আমরা সবাই ভাই। দেখা যাচ্ছে যে কেউ বিভিন্ন সেকশনে বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করতেছে, আমরাও তাদের সাথে বসি, তারাও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতেছে, আমরাও তাদেরকে হেল্প করতেছি। অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের সাথে যখন গল্প করে যে ভাই কি করব, চাকরি পাচ্ছি না, তখন তাদেরকে আমরা সাপোর্টিং করি বা তাদেরকে আমরা বলি যে তুমি যদি 2000 মুরগি না পালতে পারো বা করতে না পারো তাহলে 1000 দিয়ে শুরু করো, 500 দিয়ে শুরু করো, নিজে উদ্যোগ নাও। চাহিদা সাথে যোগানের যে একটা সম্পর্ক, সেই জায়গাতে আমাদের যে ফসলের দাম পায় না, এজন্য আমরা কাজ করতেছি যে সবাই আমরা এক ফসল না করি, কম কম করি, সবগুলা ফসলই করব। আমাদের যে ল্যান্ডগুলো আছে এভাবে আমরা ল্যান্ডওয়ারি এবং কৃষকের যে চাহিদা মাফিক আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এভাবে একে অন্যের ঢাল হয়ে নাটোরের কৃষির চিত্রটাকে নিজের মতো রং দিতে চান এই উদ্যোক্তারা। চাকুরি প্রার্থী নয়, চাকুরি দাতা হয়ে বাঁচতে চান তারা। লক্ষ্য কৃষি নির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশের। সেখানে আরেকটু দরকার কোনটা? আরেকটু দরকার এই উদ্যোক্তাদেরকে আরও বিকশিত হতে পারবে। তারা অনেক সময় উৎপাদিত পণ্যটা একটু জাম বাইরে যায় থাকে ম্যানেজমেন্টের জন্য। বহির্বিশ্বে বাংলাদেশের পণ্যের শাকসবজি থেকে ধরে ফল ফলাতে ব্যাপক ডিমান্ড, কিন্তু সেটা তো নির্ভর করে উদ্যোক্তা পারবে না, সেটা সরকার পারবে। সরকার পলিসি লেভেলে কাজ করবে। সরকার যদি মনে করে আমার উদ্যোক্তা 10 সোলজার আছে, তোমরা দর্শি উৎপাদন করো, ব্যালেন্স করে আমি বাহির বিশ্বে রপ্তানি করে আমি আর্ন করব। আপনারা হলেন সৈনিক, রাইট? সেনাপতি লাগবে, রাইট? দর্শক, আমরা নাটোরের কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছি, তাদের উদ্যোগকে দেখাচ্ছি। সেরকম একজন উদ্যোক্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি নাটোর সদরের হালসা ইউনিয়নের একজন উদ্যোক্তা, যিনি পড়ালেখা করে এরকম বাগান গড়ে তুলেছেন, ফলের বাগান।
এবং তার ফলের বাগান থেকে এখন তিনি একজন সফল ব্যক্তি। সেই জাহিদুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে একটু কথা বলি। জাহিদ ভাই কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা জাহিদ ভাই, আপনার এখানে আমরা আসলাম বড়ইয়ের সময় আসলাম, এখন মনে হয় বড়ই অনেকটাই উঠে গেছে নাকি? শেষের দিকে ভাই, শেষের দিকে শেষ হয়ে যাবে হয়তো। আচ্ছা, এই যে আপনারা যে নাটোরে যারা আপনারা তরুণ, হ্যাঁ, মানে প্রথমটা উদ্যোক্তাটা যে আপনারা যে উদ্যোক্তা হইলেন, মানে প্রথম কেন, মানে উদ্যোগের দিকে কেন আসা? মানে আপনি তো চাইলে চাকরিও করতে পারতেন বা অন্য কিছু করতে পারতেন না, উদ্যোগটা কিভাবে শুরু করলেন আপনারা? যে আসলে মূলত আমার আব্বার জন্য উদ্যোক্তা হওয়া। আমার আব্বা একজন কৃষক। আমি লেখাপড়া শেষ করেছি 16 সালে, 2016-তে। জি। শেষ করার পরে আব্বা চাকরির জন্য বাইরে থাকতে দেবে না, মানে আমি এক বাপের এক ছেলে, আচ্ছা, বাইরে আমাকে থাকতে দেবে না কোনো জায়গায়। হ্যাঁ হ্যাঁ যার জন্য আমার বাইরে হয়তো থাকা হয় না এইভাবে। হ্যাঁ তারপরে বাড়ির ভাবি চিন্তে দেখলাম যে কী করবো। হ্যাঁ। পরে আব্বা বড়ির বাগান ছিল, পাশাপাশি আমিও শুরু করতে করতে এখন একটু বেশি করে 2016 সালে আমরা শুরু 16 সালে শুরু কতটুকু করছি আমি। জমি দিয়ে শুরু করছিলেন? আমরা যে সময় শুরু করছিলাম সেই সময় জমি ছিল হচ্ছে 2 বিঘা 5 কাঠা। 2 বিঘা 5 কাঠা। এখন তো আপনার এই বাগানটাই মনে হয় 10 বিঘার উপরে। এই বাগানটা 10 বিঘা, আরো আছে। কয়টা বাগান আছে আপনার এরকম? 3টা বাগান মোট। 3টা বাগান, জি। আচ্ছা, এই কি কি চাষ করেন আপনি? বড়ই আছে, বড়ই শেষ হলে পেয়ারা। বড়ই শেষ হলে পেয়ারা, মানে এই যে ছোট এই ছোট যে গাছ আছে, পেয়ারা গাছ প্রত্যেকটা আছে। মাঝে মাঝে যে গাছ আছে। কি কি জাতের বড়? এটা কি জাত? এটা কি জাত এটা বলে? ভারত সুন্দরী বলে। ভারত সুন্দরী না? মিস ইন্ডিয়া বলে। মিস ইন্ডিয়া, মানে নামটা খুব সুন্দর, কি এটা চমৎকার দেখতে, এইজন্য। দেখতে সুন্দর, খাতে সুন্দর, আগাম আসে, বাজার ভালো। এটা কি মাসে হয়? ফলনটা শুরু হয় কি মাসে? এটা শুরু হয়েছে হচ্ছে নভেম্বরের 4 তারিখে। ওটাকে হারভেস্ট করতে পারছেন তো? হারভেস্ট শুরু হয়েছে প্রথম নভেম্বরের 4 তারিখে, আর নভেম্বর এখন 4 হচ্ছে আসে তারিখে। ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস। 4 মাস। এই 4 মাস ধরে আপনি হারভেস্ট করছেন? আমি করছি 3 মাস হয়েছে আমারটা করা। 3 মাস? তো আরো আগে করছে কেউ, অনেকেই করেছে। আচ্ছা, আপনাদের এখানে সেল করার সিস্টেমটা কি? আপনারা কিভাবে সেল করেন? আমরা সেল করে হচ্ছে বাগান থেকে ওঠাই, সারাদিন ওঠানোর পর বিকেলে যায় সাইজ করি, ছোট বড় ক্যাটাগরি করি। আচ্ছা, ক্যাটাগরি করতে বনপাড়া হয়। দেই। বনপাড়া আমার নাজিরপুরে আমার বাড়ির সাথে মোকাম আছে, আড়ত আছে। একটা গাছে কি পরিমাণ বড়ই হয়? এই গাছের 2 মনের উপরে বড় হয়েছে আমার, 2 মনের উপর। এক এক গাছে। আচ্ছা, এটাও ভারত সুন্দরী? এটাও ভারত সুন্দরী। ভারত সুন্দরী। আর কি বড় আছে? বল সুন্দরী। বল সুন্দরী আর ভারত সুন্দরী, মানে কোনটার ফলন বেশি? এটা মনে হয় বল সুন্দরী নাকি? ফলনের দিক দিয়ে গেলে আপনার বল সুন্দরী ফলন বেশি হয়। এটা কি বল সুন্দরী? হ্যাঁ, এটার ওয়েট বেশি। আচ্ছা, তার মানে এটা গোল গোল গোল, একদম গোল, বলের মতো। আচ্ছা, দেখেন প্রত্যেকটা বড়ি একদম গোল। এই যে একদম গোল। এবং এটা গোলের কারণে বল সুন্দরী। আপনাদের তো বললেন 3টা বাগান আছে, 3টা বাগানে কি আমার কি আছে? লিচু আছে 10 বিঘার মতো। 10 বিঘা লিচু আছে। আর বড়ই কয় বিঘা? বড়ই আছে এইখানে 10 বিঘা, বড়াই গ্রামে আছে 3.5 বিঘা, ড্রাগন আছে 5 বিঘা। সার কীটনাশক কেমন লাগে এগুলোতে আপনাদের? সার কীটনাশক লাগে, প্রচুর পরিমাণে সার কীটনাশক ব্যবহার করি আমি। হ্যাঁ মানে বড়ই হচ্ছে পোলট্রির মতো, পোলট্রি মুরগি যেরকম খাবার দিলে বেশি বড় হয়, হ্যাঁ, বড়ইও মূলত এরকম। আপনার এখানে 2টা ফসল, একটা হলো বড়ই গেলে হচ্ছে আপনার পেয়ারা শুরু হবে। মানে এটা কি শীতকালীন পেয়ারাটা নেবেন নাকি বর্ষাকালীনটা? না, আমরা শীতকালেই নেব পেয়ারা। বর্ষাকালে পেয়ারা তো সিজনের পেয়ারা হয়, অনেক বাগানে পেয়ারা বেশি থাকে, হ্যাঁ, যার কারণে বর্ষাটার দাম কম হয়। দাম কম হয়। আর দাম যদি কম হয়, পেয়ারা তো খরচ বেশি। হ্যাঁ, বড়োর চাইতে অনেক বেশি খরচ পেয়ারায়, পেয়ারা পোষাবি না। আচ্ছা, তার মানে কম খরচে যদি কেউ করতে চায় তাহলে বড়ইটা সে করতে পারে। বড়ইটা করতে পারবি। তো আপনার মতো অনেক তরুণ যারা এখানে, মানে পুরো কৃষিটাকে আপনাদের হাতেই, তরুণদের হাতেই। জি। সেটা কি কি করেন আপনারা নিজেদের মধ্যে? আমরা এমনি আরেক বাগানে ঘুরতে যাই, আমার বাগানে ওরা আসে, মানে আমার কোনো ওইরকম ইয়া নাই। ও আমার বাগানে যাচ্ছে, আমি আমার বাগানে আসতেছি। আমার বাগানে মূলত ট্রিটমেন্ট করে ফজলু ভাই। ফজলু ভাইয়ের কারণে আমার অনেকটাই আগাইছে, মানে সুন্দর হয়েছে। মানে আপনি যে কোনো পরামর্শ তার কাছে তার সাথে আমি শেয়ার করি যে কোনো পরামর্শ। আচ্ছা আচ্ছা, আপনার এটা গল্প শুনেছে, সেটা হচ্ছে যে আগে যখন আপনি মানে জাস্ট পড়ালেখা করে বাইরে চাকরি করবেন না, এরকম একটা আগে থেকে ইচ্ছা ছিল। এই যে যখন নিজে উদ্যোগ নিলেন, যখন নিজে এত কিছু করলেন, তখন পারিবারিক অবস্থা আগের থেকে এখনকার কি অবস্থা? যদি বলি 10 বছর আগের জাহিদ ভাই আর 10 বছর পরের জাহিদ ভাই, কি অবস্থা এখন আপনাদের? না, আমার অবস্থা দেখতে গেলে আমার বন্ধুরা সবাই মনে করেন আমার দিকে চায় থাকে যে তুই যে জায়গা ছিল এখন কোন জায়গায় গেছো, আর আমরা আগে যে জায়গা ছিলাম এখন সেই জায়গাতে আছি। যারা চাকরি করছে তারা কি ভালো আছে? আমার বন্ধুরা, আমার বাগানে আমার 3টা বন্ধু কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে তারা আপনার ছোটবেলার বন্ধু? হ্যাঁ, ছোটবেলা আমরা একসাথে 5 পর্যন্ত পড়েছি, কারোর সাথে এসএসসি পড়েছি, কারোর সাথে ইন্টার করেছি, কারোর সাথে ডিগ্রি করেছি, এরকম 3 জন আছে আমার বাগানে। মানে তারাই আপনার বাগানে এখন কাজ করে? হ্যাঁ। তার মানে আপনি যদি চাকরি করতেন কোনটা ভালো? মানে চাকরিটা ভালো ছিল? আমার মনে হয়েছে এটা স্বাধীন। স্বাধীন? জি। স্বাধীনতাটা কেমন? স্বাধীনতাটা আমার ইচ্ছে মতো যাচ্ছি আসতেছি, লোকে কাজ করছে, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, চাকরি করলে তো সেই স্বাধীনতা নাই। তাই তো, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোরের তরুণ উদ্যোক্তাদের কথা বলছি, কিন্তু এই তরুণ উদ্যোক্তাদেরকে পরামর্শ দেন বড়াই গ্রামের ফজলু ভাই।
তিনি কিন্তু একটু পুরাতন উদ্যোক্তা, অর্থাৎ সবার প্রথমে তিনি শুরু করেছেন। এখন যত তরুণ উদ্যোক্তা আছে সবাই তার কাছে পরামর্শ নেন। তার সাথে একটু কথা বলি। ফজলু ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজলু ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? মানে ভালো, এই যে ভালো আছেন এটা যে বলতে পারছেন, মানে এটা কি এই যে ধরেন আপনি যত উদ্যোগ নিয়েছেন, এই যে আপনার এখন শিষ্যরা বলতে গেলে তারা এখন উদ্যোগ নিচ্ছে, এটার কারণে কি আরো বেশি ভালো লাগে? ভালো তো লাগবে। ঘটনা হচ্ছে যে আমার দ্বারা যদি একজন যদি উপকৃত হয় তাহলে তার চেয়ে ওর চেয়ে বেশি খুশি হই আমি, বেশি খুশি হয়। মানসিক সেবা দেওয়াই আমার কাজ। বাংলাদেশের এমন কোনো ফসল নাই আমার হাত ছাড়া আবির্ভূত না হয়েছে। আচ্ছা। আমি মানে এই ধরনের একটা কৃষক, মানে আপনি সব সময় কৃষির সাথে ছিলেন? কৃষির সাথে জড়িত। আমার মানে মানে লেখাপড়া সেক্টর থেকে আমি ক্লাস 7-এ থাকতে থেকে টেলার চালাইছি, তখন থেকে আমি কৃষির সাথে জড়িত। আমি নিজে কৃষি তার মানে একটা গাছ দেখলে আপনি বলে দিতে পারেন যে আর কি লাগবে। আপনার তো অনেক অভিজ্ঞতা, এই যেটা বল সুন্দরী, আপনি বলতেছিলেন যে এর ফলন নাকি আরো হইতো, এটা ঠিকভাবে করতে পারে? এইটা আমি তো আসছি এই জমিটা 1 মাস পরে, মানে এর হচ্ছে যে ছালটা কাটতে হয়, সে ভয়ে গত বছর এই ছাল কাটার পরে গোটা বাগানের গাছ। ছাল কেন কাটতে হয় ফজলু ভাই? ছাল কাটার কারণ হচ্ছে বড়টা হয় আগাম আর দ্রুত বার। এখন যে আমরা যে বাজারে যে বিক্রি করতেছি, ধরেন কাঁচা মানের একটা বড় মানে পরিপক্ক হওয়ার আগে আমরা বিক্রি করতেছি, এটা তো খারাপ প্র্যাকটিস। এটা তো মানে এটা মানুষ যদি খায়, যদি স্বাদ না পায়, আমরা তো বড় জগৎটা হারাই যাবে, টিকবে না। এই কারণে আমরা চেষ্টা করি বড়টা পরিপক্ক হয়ে ওঠানোর পরে যাতে আমরা বিক্রয় করি, মানে ক্রয়জাত করি, হারভেস্ট করি, করার পরে যত মানে যারা খায়, ক্রেতারা যাতে খায় সুস্বাদ পায়। আপনার এরকম শিষ্য কতগুলো তৈরি হয়েছে? আমি বলতে পারবো না, আমার কয়েকশো। হ্যাঁ। এবং অন্য জেলা থেকেও? অন্য জেলা যেমন রাজশাহী, দীঘা, বাঘা, তারপর লালপুর, আব্দুলপুর, আমার মানে আমার হ্যাঁ ফোন দেয়, ফোন দেয়, আমি পরামর্শ দিই। কিন্তু বিশেষ করে আমার যাতে হয় ওখানে, না গেলে পরে না দেখলে, কারণ কি চাচ্ছে এখন পটাশের ঘাটতি হচ্ছে, নাইট্রোজেনের ঘাটতি হচ্ছে, ফসফেটের ঘাটতি হচ্ছে, বিভিন্ন ধরনের একটা ঘাটতি হচ্ছে, জিঙ্কের ঘাটতি হচ্ছে। এগুলা গাছ দেখলে বোঝা যায় যে আসলে এই জিনিসটার এখানে এই ঘাটতি। এই পরে চাষ আপনি করেন, আপনি নিজেই ইঞ্জিনিয়ার হবেন, আপনি নিজেই চাষি হবেন। মানে কি লাগবে কখন এটা নিজে বুঝতে পারবেন। এই গাছই আপনি বলে দিবি যে আমার এই লাগবে, তখন তো আপনি 1 বছর করার পর 2য় বছর হয়তো বা কষ্ট হবে, 3য় বছর পর আমার মতো আপনি এরকম ভাবে আপনি সাজেশন দিতে পারবেন। অনেক ধন্যবাদ ফজলু ভাই আপনাকে। আমি চাবো যে আপনার মতো এই যে যারা আছেন তাদের হাত ধরে বাংলাদেশের কৃষিটা বদলে যাবে একদিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা কথা বললাম ফজলু ভাই। তিনি বয়সে তরুণ, কিন্তু উনি সবসময় দাবি করেন যে তিনি একজন তরুণ, কিন্তু তরুণদেরকে নিয়ে তিনি চলেন। অর্থাৎ নতুন নতুন উদ্যোক্তা যারা, তারা এরকম ফজলু ভাইয়ের কাছ থেকে পরামর্শটা নেন, তার পরামর্শে তারা এগিয়ে যান। আমরা এই কৃষি প্রযুক্তি অনুষ্ঠানের এই পর্বে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আরও কিছু উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা দেখাবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাই। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। রয়েছি বনলতা সেনের দেশ নাটোরে। এখানে কৃষির গল্প তুলতে আমরা এসেছি। তরুণ উদ্যোক্তা কৃষির পরিবেশটাকে, কৃষির পরিস্থিতিটাকে বদলে দিচ্ছেন এখানে নাটোর, এবং তাদের দ্বারা নতুন নতুন কৃষি ছড়াচ্ছে। সেরকম একটি বাগানে রয়েছি। আমাদের সঙ্গে আছেন উদ্যোক্তা আজিজুল ভাই। আজিজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। আজিজুল ভাই, আপনার বাগানে এসে যেটা জিনিস ভালো লাগতেছে যে আপনি মানে মিশ্র চাষটা করেন। জি, আমি মিশ্র ফল চাষ মিশ্র করি। ফল চাষ, মানে আপনার ফলের মধ্যে কি কি আছে আগে শুনি। আমার হলো ফলের মধ্যে যেটা সবচেয়ে ভালো আছে কমলা। হ্যাঁ, আমার 9টা জাতের কমলা মালটা ছিল, তো এখন 3টা জাত আছে। তো চায়না ছোট, যেটা বাণিজ্যিকভাবে বিক্রি করলাম, শেষ হয়ে গেল। তারপরে আছে যে 12 মাসি কাটিমন আম, সঙ্গে আছে পেয়ারা, শরীফা, সাথে মনে করেন আরো সবজি, আপনার ফুলকপি, টমেটো, সাথী ফসল হিসেবে বেগুন, আমি সবই চাষ করি। আপনার চাষের আওতা কতখানি হবে? প্রায় 30 বিঘা। 30 বিঘা। আচ্ছা, মানে এই যে একটা মানুষ 30 বিঘা আপনি চাষ করেন, এই চাষবাসটা মানে ধরেন যে আজ থেকে 10 বছর বা 20 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, তখন দেখছি যে খালি ধান টান এগুলো করতো। জি জি জি। এখন যে নাটোরের কৃষি আপনারা বদলাই দিচ্ছেন, আপনার মতো উদ্যোক্তারা আসলে মানে কি দেখে শুরু করলেন এটা আপনারা? এটা খুব সুন্দর একটা কথা বলছেন। আসলে আমরা উদ্যোক্তারা কি দেখে শুরু করছি দেখেন, আমরা বেকারত্ব থেকেই শুরু করছি। যে আমাদের দেশের সম্পদ, হ্যাঁ, আমরা যদি হলো চাকরি করব, আমরা এখানে যাব, বিদেশে যাব, আসলে দেশের যে আমাদের যে মাটির যে সম্পদটা আছে, দেখেন বাংলাদেশের সোনা ফসল ফলে। হ্যাঁ, আমাদের হয়তো বা নিচে হলো কোনো ভালো খনিজ পদার্থ নাই, কিন্তু আমাদের আল্লাহ যে মাটির উর্বরতা সোনা করে দিছে। হ্যাঁ,
আপনি দেখেন নাটোরে আপনি আসছেন, দেখেন নাটোরে কি চাষ হয় না, ধান ভুট্টার থেকে শুরু করে উচ্চ মূল্যের ড্রাগন বলেন, আম বলেন, পেয়ারা বলেন, হ্যাঁ, আপনার রসুন তো আছে পার্সিপন বলেন, এবং হলো সাদা সোনা ক্ষেত রসুন আমাদের নাটোরে চাষ হয়। আগে আম দিয়ে শুরু করি। জি, আপনার জি, এখানে জি। হলো কাটিমন আম, জি, না? কাটিমন আম 12 আচ্ছা, মাস। কাটিমন তো 12 মাসই ধরে। 12 মাস ধরে, আপনি হ্যাঁ। বলছিলেন যে এই যে এখন যে মুকুলটা আসছে এই আমটা আপনি নেবেন না, কেন নেবেন না? দেখেন এটা প্রায় সিজনাল আম, হ্যাঁ, তা আমরা এই আমরা যখন হলো এখন হচ্ছে আমের ভরপুর মুকুল আসছে। ভরপুর মানে দেশি যে আমাদের আরো দেশি যে আমগুলো আছে ভরপুর মুকুল আসবে, হ্যাঁ, আমরা ধরেন এটা হলো আরেকটু যখন ম্যাচুরেট হয়ে যাবে, আর একটু ধরে যাবেন, তখন আমরা এই যে এখান থেকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলবেন। একদম আচ্ছা, ভেঙে পুরোটাই ফেলবো, ভেঙে ফেলবেন, ভেঙে আম ফেলে আমের। বলে কাটিমোনা আমের হলো ইয়াটা হলো কি এখান থেকে আর দুইটা করে ফ্লাশ বের হবে, হ্যাঁ, এদিক দিয়ে এদিক দিয়ে, flash হ্যাঁ, বের, এদিক দিয়ে ফ্লাশ বড় হয়, একটু বের হওয়ার পরে আবার মুকুল চলে আসবে, ওটা আমার মানে আনসিজনে চলে আসবে, মানে যখন এই আমটা শেষ হয়ে যাবে তখন আপনার তখন আমার ওই আমটা শুরু হবে, হ্যাঁ, শুরু হবে। এতে করে সুবিধাটা কি দামটা বেশি পাবেন। দামটা দেখেন আমি প্রায় গতবার হলো 12,000 টাকা মন বিক্রি করছি, প্রায় 300 টাকা কেজি। আর একটা করে গাছ, এই যে একটা করে গাছ, এটা কতটুকু ফলন হতে পারে এগুলোতে? 1 মন প্লাস। 1 মন প্লাস। এই যে আপনারা দেখেন যে এখনো কিন্তু আম আছে, দেখেন আম আছে, হ্যাঁ। 12 মাসি আম, আমার লক্ষণটা দেখেন, আমরা যদি মানে এদিকে এটা দেখি, যখন আপনি নেবেন তখন তো জি। ঠিক এই অবস্থায় থাকবে না। না না তখন আগে সুন্দর হবে। আমি প্যাকিং করবো, হ্যাঁ, এখন তো আমরা প্যাকিং নাই, এটা fruit bagging করবেন আপনি? ফ্রুট ব্যাগিং করবো, ইয়েস ইয়েস ইয়েস। তার মানে এটা যেটা আছে না 2-4টা এমনি ধরছে। জি জি জি, যেটা সব সময় আসে, এখন হলো শীতের আমটা একটু পাকতেও সমস্যা হয়, আমরা রাখি না, তো এর পরেরটাই আমরা খুব সুন্দরভাবে রাখবো, তখন ফ্রুট ব্যাকিং করবো, যেহেতু দামটাও ভালো আসবে, আচ্ছা। আমার পরিশ্রমটা বেশি হবে। এখানে এখন পেয়ারা করতেছেন জি, এখন আমরা সব পেয়ারা এখানে করতেছি, পালা? সব পেয়ারা, হ্যাঁ, সব পেয়ারা, এই দেখেন। জি, এখন হচ্ছে জি, জি। পেয়ারা করছেন। এটা কি এখন আমরা জাতের পেয়ারা? এটা থাই জাতের পেয়ারা। থাই। এই নাটোরের কৃষকদের হাত ধরেই কিন্তু আজকে আমাদের কিন্তু এই যাত্রা, হয়তোবা আমি অনেক পরে আসছি, তরুণ আমাদের যারা সিনিয়র ছিল তারা করে আসছিল, বিশেষ করে যে আমরা ফজলু ভাইয়ের মতন যে কৃষকদের গল্প শুনলাম, হ্যাঁ, ওনারা কিন্তু অনেক আগের থেকেই কিন্তু এই কৃষির উপরে আছে। আমরা মোটামুটি ভাবে রেডিমেড পেয়েছি, আমরা চাষাবাদ করে খাচ্ছি, নিজেরাও কিছু নতুন নতুন জাত আনার চেষ্টা করতেছি, তো আল্লাহ দিলে চলবে। পুরো বাগানে আপনার কতগুলো শ্রমিক কাজ করে, কি অবস্থা? আমার পুরা বাগানে তো হলো আমার হলো মোটামুটি ভাবে 3 জন বা 4 জন লোক সবসময় থাকে? সব সময় মাস ওয়ারি থাকে, ফিক্সড, হ্যাঁ, ফিক্সড। আর যখন প্রয়োজন হয়, হ্যাঁ, তখন 2-4 10 জন 20 জন পর্যন্ত চলে আসে সিজনাল, যেটা এই এখন যে পেয়ারা পলি করব, এখন কিন্তু কন্টিনিউ 2-4-5 জন বা 10 জন কিন্তু আমার কাজ করে। নারী শ্রমিক নেন আপনারা? আমার নারী শ্রমিকটাই বেশি থাকে, আজকে যদিও তাদের অফ, নারী শ্রমিকটাই আমরা ফুড ব্যাগিং এর কাজটা নারী শ্রমিকেরাই করে। নারী শ্রমিক, মানে নারীদেরও একটা কর্মসংস্থান এখানে। অবশ্যই অবশ্যই কর্মসংস্থান হ্যাঁ, হচ্ছে। অবশ্যই। আচ্ছা, আপনারা একটা কথা বলছিলেন যে নাটোরের একটা জিনিস হলো যে নাটোরের তরুণ উদ্যোক্তারা আপনারা, জি, জি। আপনারা একজন আরেকজনের সাথে মানে কানেক্টেড। জি জি জি। এই কানেকশনটা আপনাদের কি উপকার দেয়? দেখেন আমরা হলো কৃষক উদ্যোক্তা ফোরাম আছে আমাদের, হ্যাঁ, আমি গেলাম, আমার যদি কোনো একটা সমস্যা মনে হয়, বললাম ভাই আপনার কিন্তু ট্রিটমেন্টের সমস্যা, তারপরে ভাই আপনি কোথায় বিক্রি করতেছেন, কি দামে বিক্রি করতেছেন, আমার তো চেন আছে, এত টাকা বলতেছে, আমরা বাজার মনিটরিং, ফল উৎপাদন, হ্যাঁ, চাষ শেষ, হ্যাঁ, পানি কিভাবে লাগবে, আমরা কিন্তু একে অপরের সবসময় কিন্তু এই পরামর্শটা দিয়ে থাকি। একটা জিনিস এবার যেমন আমাদের খুব একটা তিক্ত অভিজ্ঞতাটা হলো যে এইবার বছরে আমাদের সবজি চাষিরা প্রচন্ড মার্কেট, জি। তাহলে মানে সবাই বলে যে সবার সিন্ডিকেট আছে, কৃষকদের সিন্ডিকেট নেই। সিন্ডিকেট নাই। আসলে কৃষকদের সিন্ডিকেট দরকার আছে কি? না, দেখেন সিন্ডিকেট না, কৃষক কেন সিন্ডিকেট করবে? দেখেন কৃষকের আমরা উৎপাদন করি, একটা সবজির চারার দাম কত ছিল এবার? ন্যূনতম 2 টাকা ছিল একটা 2 ফুলকপির টাকা চারা। একটা ফুলকপির চারা, আমি টমেটো করেছি 5 টাকা কেজি, 5 টাকা পিস একটা টমেটোর চারা, একটা ফুলকপি যদি 2 টাকার নিচে হয় নাই, হ্যাঁ, তাহলে 2 টাকা দিয়ে আমি 1 টাকা বিক্রি করতে পারছি। এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিন্তু এটা দেখতে হবে যে আমাদের দেশের বীজ কতখানি লাগবে এবং কতটুকু সবজি করতে হবে, কোন এলাকায় কি চাষ করা কি যায়? চাষ করা যায়, এই ব্লক যদি ভাগ করে না দেওয়া হয় এবার হবে না। এবার আমরা শিখলাম এইভাবে যে এত পরিমাণের হলো মানে সবজির বীজ ঢুকছে, হ্যাঁ, সবাই করতেছে, এবং সবাই বীজের দামও করতেছে, তো খুব বেশি। বীজের দামও বেশি। কেন? সরকার এত কিছু থেকে ভর্তুকি দেয়, ট্যাক্স তুলে নেয়, আমাদের নিজস্ব বীজ তো নেই, আমাদের বীজের আরো দামের এক্সট্রা ট্যাক্স। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, সরকার যেহেতু বীজটা ঢুকাচ্ছে তারা তো নিয়ন্ত্রণ করে ঢুকালেই পারতো। আমার যেটা মনে হয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সে কারণে কি কৃষক যোগাযোগ নাকি? এই জন্য কিন্তু আমরা কৃষক যোগাযোগ করি। এই যে সবজির মার খাচ্ছে মনে হয়, ফলে মনে হয় কিছুটা হলেও ভালো। আলহামদুলিল্লাহ, ফলে ভালো। ফলে ভালো। আমি একবারে মার খেয়ে যাওয়ার না, কোনো সময় না। যে পরিমাণ ফল খাওয়া দরকার এখনো বাংলাদেশে আমরা পারি না। জি। তো সেই জায়গাটায় মানুষ যাবে এবং মানে দুইজনই যেন যেতে আপনার কৃষকও যাতে বাঁচে, জি, এবং যারা কিনে খাবে তারাও যাতে বাঁচে, সেই সিচুয়েশনটা করা উচিত কিনা আসলে বাংলাদেশে? হ্যাঁ, দেখেন আমি ভালো একটা প্রশ্ন করছেন। দেখেন হঠাৎ করে যখন একটা সবজির দাম 50 টাকা প্লাস হয়ে যায়, তখন দেখবেন যে শহরে মানুষেরাই খুব নিউজ পাবেন। দেখেন আজকে দেখেন সবজি 5 টাকা কেজি বেগুন, 2 টাকা 3 টাকা কেজি টমেটো, 1 টাকা পর্যন্ত বিক্রি 1 টাকা কেজি মূলা, হ্যাঁ,
আমাদের কিন্তু আর নিউজ হয় না। কৃষকদের এই সমস্যার সমাধানে আরেকটা জিনিস করা যেতে পারে কিনা, যে আপনার উৎপাদিত সবজি যদি সংরক্ষণ করা যেত, জি। আপনার এগুলো যদি রাখা যেত, সেটা কেমন হতো? আমরা অনেকের রাজনৈতিক ব্যক্তিদের কাছে প্রতিশ্রুতি পাচ্ছি যে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে ওনারা হলো কৃষক সবজি সংগঠন গড়ে তুলবে। সংগঠন তৈরি করবে এবং কৃষি পণ্য সংরক্ষণ এবং বিপণনের ব্যবস্থা করবে। এটা একদম বর্তমান সময়ের সময় উপযোগী সিদ্ধান্ত। প্রতিটা গ্রাম না হলেও প্রতিটা ইউনিয়নে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় কৃষি পণ্য সংরক্ষণ এবং বিপণনের ব্যবস্থা করা যায়, তখন আমরা কিন্তু সবার সঙ্গে আমরা অ্যাড হব। তখন কৃষকের পণ্যটাও লেট থাকবে, সময় দামের সময় আমরা বের করতে পারবো। আবার আমাদের ধরেন টমেটো পেকে গেলে তো পরে বিক্রি করতে পারি, ওটা সংরক্ষণ করতে যদি পারবো। করা যায়। আমার একটা ড্রাগন পেকে গেলে তো আমরা রেখে দিয়ে আমরা পরে বিক্রি করতে পারবো। এইটা এখন দরকার, এটা সময়ের দাবি। কৃষিকে বাঁচাইতে হলে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে অন্তত কৃষি সংরক্ষণ এবং বিপণনের ব্যবস্থা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি কৃষি পণ্যটা দেশের বাইরে পাঠানোর জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস চাই, যেটা আমি এখান থেকে সরাসরি আমি এয়ারপোর্ট হয়ে বা কার্গো মানে জাহাজ করে আপনার বাগান থেকে উঠবে, এখানে কেস তৈরি প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হয়ে যাবে এবং এটা আমি বাইরে ইম্পোর্ট করব। তাতে আমাদের দেশের রপ্তানি করব। মানে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। কিন্তু দেখেন আমি অনেক চেষ্টা করতেছি, আমি ওয়ান স্টপ সার্ভিসটা পাচ্ছি না। আজিজুল ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম আজিজুলের সঙ্গে, নাটোরের একজন তরুণ কৃষি উদ্যোক্তা। নাটোরের এরকম অসংখ্য উদ্যোক্তা আছেন যারা পারস্পরিক নেটওয়ার্ক গড়ার মাধ্যমে এই নাটোরের কৃষির গল্পটাকে বদলে দিচ্ছেন। তবে তারা চান সরকারি পৃষ্ঠপোষকতা, যাতে নাটোরের এই সবজি, নাটোরের এই ফল, তাদের উদ্যোগের উৎপাদিত যে পণ্য, সেগুলো শুধু দেশে নয়, দেশের বাইরের গণ্ডিও যেন কাজ করতে পারে। এই উদ্যোক্তাদের প্রতি শুভকামনা রেখে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।